তার বাংলাদেশি জাতীয়তাবাদের কথা তথা বিশ্ববিদ্যালয়ের কথা, আমার নিজের জীবনের কিছু কথা, অনেক কিছুই আজকে স্মৃতির পর্দায় ভেসে আসছে। আমি জানি না কতটুকু সময় আমার জন্য দেওয়া আছে এবং কতটুকু কথা বলতে পারবো। আপনি যতক্ষণ বলবেন স্যার, আপনার জন্য আসলে এটা আলোচনা সভা এবং দ্বিতীয় অংশের কবিতা পাঠের আসে পরে। আপনি সব বলে যান। আমার প্রথমেই মনে পড়ছে আজকে থেকে প্রায় 60 বছর আগের কথা। কার্জন হলের প্রাঙ্গণে পহেলা বৈশাখে কাঁচা আম ও লঙ্কা সংযোগে কবিতা পাঠের আসর আমরা আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে কবিতা পাঠের আসর হবে এটা কেউ কখনো চিন্তা করে না, আমরা করেছিলাম। এবং বাংলাদেশের প্রথিতযশা কবিরা কিন্তু সেদিন সেখানে কবিতা পাঠ করতেন, কয়েক বছর সেটা চলেছিল। কাজে আজকে আমি একটি কবিতা পাঠ করে আমার বক্তব্য শুরু করতে চাই। এবং সেই কবিতার লেখক আমাদের সর্বজন শ্রদ্ধেয় কবি আল মুজাহিদি। এটা দিয়ে শুরু করবেন প্রথম। আমার মৃত্তিকা এবং মৃত্তিকাবাস, হে আমার অগ্নিদ্রোহী মৃত্তিকা, তুমি চিরকাল মুক্ত থাকো, স্বর্গের বিহঙ্গ ডানা ছেড়ে যাও। 7টি আকাশ আর 7টি সাগরের অববাহিকায় আমি জেগে উঠি বারবার অনন্ত সত্তায়, জ্বলন্ত সত্তায়। অগ্নিদহ পিতৃভূমি যে আমার পিতৃভূমি, তোমার অস্তিত্ব এবং অস্তিত্বের সমগ্রতায় আমি অস্তিমান। আমি যদি বলি সেই কবিতায় বাংলাদেশের জাতীয়তাবাদের কথা আছে, তাহলে কি আমি অনেক বেশি ভুল করব? আমি শ্রদ্ধা জানাই কবি আল মুজাহিদ। বাংলাদেশি জাতীয়তাবাদ সম্বন্ধে একটি ভিন্ন কথা বলছি, সেটা হচ্ছে এইরকম যে এটা একটা পুষ্পমাল্যের মতো আমার কাছে মনে হয়। কেন পুষ্পমাল্য? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের কথা তিনি বলেছিলেন। আপনারা জানেন যে কেন আমরা এই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম স্বাধীনতা অল্প কিছুদিন পরে। একটি সংঘাত সৃষ্টি হয়েছে। সংঘাতটি কি? স্বাধীনতার পর এই দেশের জাতীয়তা সেটাকে চিহ্নিত করা হয়েছিল বাঙালি হিসেবে, এবং তখন প্রতিবাদ হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলতে গেলে তার পূর্ব ইতিহাসটুকু না বললে সেই ইতিহাস অসম্পূর্ণ। যারা এখানে এই বিষয় নিয়ে গবেষণা করেছেন তারা হয়তো বলবেন, আমি তাদের কথাটি বলছি, এই দেশে প্রায় 50টির মতো উপজাতি রয়েছে বাংলাদেশে। চাকমা সবচেয়ে বড়, তারপরে মারমা, তারপরে গারো, সাঁওতাল, হাজং, মুরং, খাসিয়া, রাজবংশী, কোল, ভিল, মুন্ডা, কোচ, লুসাই এবং এরকম সব মিলিয়ে প্রায় 50টি। তাহলে আমরা এই দেশে বাস করে আমাদের জাতীয়তাবাদকে যদি বাঙালি বলি, সেটা
কেমন হবে, সেটা কি সঠিক হবে? সেজন্যই কিন্তু প্রতিবাদ হয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার সমাধান দিয়েছিলেন অত্যন্ত চমৎকার ভাবে, সুন্দর ভাবে। তিনি বলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ একটি পুষ্পমাল্যের মতো, যে পুষ্পমাল্যে বাঙালি একটি ফুল, এবং সেই ফুলটি হয়তো আকারে একটি বড়, কিন্তু সেই পুষ্পমাল্যের মধ্যে আরো যে ফুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই বিভিন্ন উপজাতি, যাদের নামগুলো আমি একটু আগে বলেছি। এবং তার সমাহারে যে জাতি সৃষ্টি হয়েছে এবং যে জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে তার নাম তিনি করেছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরেও কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে এদেশের পরিচালনায় কিন্তু তারা দীর্ঘদিন ছিল, এবং সর্বশেষ বিগত 15 বছর তারা এই দেশে দেশের শাসন কায়েম করেছিল। এটা বাংলাদেশের প্রতিটি মানুষ জানে। কিন্তু আমি এখানে যে কথাটি বলতে চাই, তারা বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদকে চিহ্নিত করার পরেও, দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের কোন পরিবর্তন আনতে সক্ষম হয় নাই। সক্ষম হয়নি এই কারণে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে বাস্তবতা, যে যুক্তিবাদ, তার যে দর্শন, সেই দর্শনকে আওয়ামী লীগ কিন্তু অস্বীকার করতে। আমি পাশাপাশি অন্য একটি উদাহরণ দিচ্ছি। বিশ্বের অনেক জাতি তো ইংরেজিতে কথা বলে, ইংরেজ অনেক দেশে রয়েছে, কিন্তু বিলেত, যেটা আমরা আমাদের ভাষায়, সাধারণ ভাষায় আমাদের দেশের মানুষ, গ্রামের মানুষ বলে বিলেত, সেই বিলেতের যে জাতীয়তাবাদ সেটার নাম কিন্তু ব্রিটিশ, ইংরেজ নয়। ইংলিশ শুধু ইংল্যান্ডে যারা থাকে তারা ইংরেজ, কিন্তু ওদের যে জাতীয়তাবাদ তার নাম হচ্ছে ব্রিটিশ। কাজে এখানে উপলব্ধি করতে হবে যে বাংলাদেশি জাতীয়তাবাদের কেন প্রয়োজন হয়েছিল, এবং সেই প্রয়োজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বয়ং উপলব্ধি করেছে। এবং সেই কারণেই কিন্তু আজকে আমরা নিজেদের সারা বিশ্বে বাংলাদেশি বলতে গর্ববোধ। এখানে অনেক কথা বলা হয়েছে, আমি সেই দীর্ঘ আলোচনায় যাব না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্বন্ধে কয়েকটি কথা খুব সংক্ষেপে বলব। যে কথাগুলো হচ্ছে, তিনি একজন সৈনিক ছিলেন। এখানে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন বক্তারা ব্যাখ্যা করেছেন, স্বাধীনতার ঘোষণার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে মঞ্চে যারা রয়েছেন তাদের সামনে আমার মতো একজন মানুষ হয়তো অনেক কথা বলার সাহস রাখবে না, কাজে আমি সেই দীর্ঘ জ্ঞানগর্ভর বক্তব্যে আমি যাব না। আমি শুধু এইটুকু বলছি যে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি তার জীবনে ছিলেন অত্যন্ত সরল একজন ব্যক্তি, সরল প্রাণ মানুষ। তিনি যখন যেখানে যেতেন, কোনো সমস্যা দেখতেন, তিনি নিজে স্বয়ং চিন্তা করে তার একটি সমাধান তিনি বের করতেন। তিনি একটি সমস্যা দেখেছিলেন বাঙালি জাতীয়তাবাদের ভেতরে, এবং তিনি নিজে সেটির একটি সমাধান খুঁজে বের করে আমাদের সামনে উপহার দিয়েছিলেন। সেই উপহারটি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ, যেটা আজকে সারা বিশ্বে স্বীকৃত। আমার মনে আছে বিভিন্ন সময় পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তিরোধানের পরে বিভিন্ন সময় যখন বিভিন্ন সরকার এসেছে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমালোচনা করেছে। আমার সামনে যখন বলেছে, আপনি একজন বক্তা বলেছেন, ইতিমধ্যে আমাদের কালের কণ্ঠের সম্পাদক বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু সবসময় সমালোচনাকে তিনি উৎসাহিত করতেন। কার্জন হলের যে কথা, যে গল্পটি তিনি বলেছেন, আমিও কিন্তু তার একজন সাক্ষী।
এবং তিনি অনেক কথা বলেছেন, সঙ্গে একটি কথা আমি যোগ করতে চাই। যখন তার সিকিউরিটি ফোর্সের কথা উল্লেখ করা হয়েছে বক্তব্যে, তার যে দেহরক্ষীরা ছিলেন বা সিকিউরিটি, তারা যখন ঢিল মারার বিভিন্ন সময় যখন ঢিল মারা হয়েছিল, তখন যখন এসে বলেছিলেন যে প্রেসিডেন্ট সাহেব আমাদের অনুমতি দিন, আপনার গায়ে ঢিল লাগতে পারে, আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উত্তরে বলেছিলেন, তোমাদের কোনো ব্যবস্থা নেবার প্রয়োজন নেই। দেখুন, আওয়ামী লীগ বলে, আপনারা জানেন এই কথা অনেকবার শুনেছেন, বিএনপি নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে, জন্ম দিয়েছিলেন একজন অখ্যাত মিলে, বলে না? সেই অখ্যাত মেজর কিন্তু বাংলাদেশ থেকে একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। এবং ভিন্ন মত, সেটা যেটাকে বলা হয় যে ডিফারিং অপিনিয়ন ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি, সেই ভিন্ন মতকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে উৎসাহিত করতেন, আমি জানি না কোন গণতন্ত্রী বাংলাদেশে সেভাবে উৎসাহিত করেছে, যারা নিজেদের গণতন্ত্রের ধারক বাহক বলে নিজেদেরকে হিসেবে থাকে। এবং কেবল